শিবানী দেবী তার নিজের মেয়ে অনুর বিয়ে একটি ধনী পরিবারে ঠিক করেছিলেন। জামাই বড় ব্যবসায়ী, পাহাড়ের গায়ে একটি বড় চায়ের বাগানের মালিক। টাকা পয়সার কোনো অভাবই নেই। মেয়ে সুখে শান্তিতে থাকবে এই ভেবে শিবানী দেবী সেখানেই তার বিয়ে ঠিক করেন। দেখো দু, আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি। ছেলে চা বাগানের মালিক, কোটি টাকার ব্যবসা, তার উপরে অনেক সম্পত্তি রয়েছে রে। ওরা সবাই পাহাড়ি এলাকায় থাকে, সেখানে ওদের না বিশাল বাড়ি। তুই ওখানে খুব সুখে থাকবি। মা, তুমি আমার বিয়ে এত দূরে দিচ্ছ কেন? মানছি ওরা খুবই বড় লোক, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে আমি কি আর তোমাদের সঙ্গে দেখা করতে পারবো? টাকা পয়সাই তো সব নয়। এখানে যদি সাধারণ পরিবারে বিয়ে দাও তাহলে অন্তত 1 মাস ছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে আসতে পারবো। এমন সময় শিবানী দেবীর সৎ মেয়ে রাধা সেখানে আসে আর বলে, মা, দিদি কিন্তু একদম ঠিক কথাই বলেছে। তুমি শুধু টাকা পয়সাটাই দেখছো। এভাবে দিদি যদি আমাদেরকে ছেড়ে দূরে চলে যায় তাহলে আমরা বছরের পর বছর দিদিকে আর দেখতে পাবো না। এই, তোকে এইসব বিষয়ে কে কথা বলতে বলেছে শুনি? আমার মেয়ের বিয়ে কোথায় দেব, কার সঙ্গে দেব, সেটা সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। ওর বিয়ে ভালো জায়গায় হবে বলে তোর খুব হিংসা হচ্ছে, তাই না? এই জন্যই এইসব বলতে এসেছিস। এ তুমি কি বলছো মা? ও আমার দিদি, ওর যদি ভালো জায়গায় বিয়ে হয় তাতে আমার হিংসা হবে কেন? আমি তো শুধু আমাদের নিজেদের থেকে দিদিকে আলাদা করতে চাই না, সেজন্য এসব বলেছিলাম। মা, তুমি রাধাকে এভাবে বলছো কেন বলো তো? ও কিন্তু ভুল কিছুই বলেনি। সত্যি সত্যি তুমি শুধু টাকা পয়সাটাই দেখছো। আমার জন্য কি সত্যি তোমার একটুকু মন খারাপ করবে না? ছোটবেলা থেকে আমি কখনোই তোমাদেরকে ছেড়ে থাকিনি, এখন কিভাবে থাকবো মা? শিবানী দেবী মেয়েকে বারবার বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়ে মা এবং ছোট বোনকে ছেড়ে এত দূরে বিয়ে করতে রাজিই হয় না। এদিকে শিবানী দেবীর চিন্তা হয়, যতদিন রাধা এই বাড়িতে থাকবে ততদিন অনু বিয়ে করতে রাজি হবে না। তাই তিনি তাড়াহুড়ো করে রাধার জন্য একটি সম্বন্ধ দেখেন। মতামত না নিয়ে এবং কাউকে না জানিয়ে তার বিয়ের দিন ফাইনাল করে দেন। এই শোন, সামনের সোমবার তোর বিয়ের দিন পাকা হয়েছে। আমি আর অনু বাজারে যাচ্ছি কেনাকাটা করতে। তোর যদি কিছু লাগে তাহলে বলে দে, আসার সময় কিনে আনবো। মা, তুমি আমাকে কিছু না বলে আমার বিয়ের দিন ফাইনাল করে দিলে। আমাকে তো এটুকুও জানালে না যে কার সাথে আমার বিয়ে হচ্ছে, কোথায় আমার বিয়ে হচ্ছে। আরে বাহ, এখন দেখছি প্রত্যেকটা কথাই আমার সঙ্গে তুই মুখে মুখে তর্ক করতে শিখেছিস। সত্যি কথা বলতো, তুই বিয়ে করতে রাজি হচ্ছিস না কেন? নিশ্চয়ই অন্য কোনো চক্কর আছে। এই, কোথায় কার সঙ্গে ঘুরে বেড়াস বলতো? নিশ্চয়ই কোনো বন্ধু পাতিয়েছিস, তাই তো? মা, তুমি এসব বলছো কেন? তুমি তো ভালো করে জানো মা, আমি ওই ধরনের মেয়ে নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যদি সত্যি তাই হয় তাহলে তুই প্রমাণ দে। এই বিয়েতে তুই রাজি হয়ে যা আর বিয়েটা করে নে, তাহলে আমি ভেবে নেব যে তুই সত্যি কথা বলছিস। ঠিক আছে মা, তুমি যদি তাই চাও তাহলে তাই হোক। আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু তুমি দয়া করে আমার নাম এসব মিথ্যে কথা রটাবে না। আমি বাইরে 5 জনের কাছে মুখ দেখাতে পারবো না মা। এভাবে শিবানী দেবী নিজের কূট বুদ্ধিকে কাজে লাগিয়ে রাধাকে বিয়ে করাতে রাজি হয়ে যান। রাধার বিয়ে জঙ্গলের মাঝে হরি নামে একটি ছেলের সঙ্গে হয়। হরির পরিবার জঙ্গলের সাহায্যেই তাদের দিন যাপন করত। সেখানে কাঠকুটো, ফলমূল এসব বিক্রি করা তাদের প্রধান জীবিকা। এমন জায়গায় তোর বিয়ে ঠিক করেছি না, তুই সারাটা আমাকে মনে রাখবি। জঙ্গলের মাঝে বাড়ি, চারিদিকে জঙ্গলি জানোয়ার, সেখানে তোর বাস হবে। কখনো চাইলেও না এখানে ফিরে আসতে পারবি না। আমি আমার সৎমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবেসেছি, কিন্তু আজ আমার খুব কষ্ট হচ্ছে। এখন যদি আমার নিজের মা থাকতো তাহলে কোনোদিনও আমাকে এই জায়গায় বিয়ে দিত না। দেখতে দেখতে রাধার বিয়ে হয়ে যায় এবং সে তার জঙ্গলের শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে তার শাশুড়ি, ননদ, দেওর সবাই তার আপ্যায়নের জন্য দাঁড়িয়ে থাকে। বৌমা, এসো, নতুন বাড়িতে তোমাকে স্বাগতম। আমি জানি আমাদের বাড়িটা একটু ছোট, তবে এখানে তুমি তোমার প্রয়োজনীয় সবকিছুই পাবে। আমি জানি আমার ছেলে অনেক লেখাপড়া জানা নয়, কিন্তু বিশ্বাস করো, আমরা কখনোই তোমাকে কোনো কিছুর অভাব হতে দেব না। হ্যাঁ বৌদি, এখানে তুমি না সব রকমের সুবিধা পাবে। মানছি আমাদের বাড়িতে জঙ্গলের মাঝে, কিন্তু তোমার যখন যা প্রয়োজন হবে তুমি শুধু আমাকে একবার জানিয়ে দেবে, আমি তোমার কাছে এনে হাজির করে দেব। শাশুড়ি এবং ননদের এত ভালো আচরণ দেখে রাধার খারাপ মন একেবারে ভালো হয়ে যায়। ধীরে ধীরে রাধা নতুন সংসারে অ্যাডজাস্ট করা শুরু করে। এদিকে শিবানী দেবী অনুকে বুঝিয়ে বাঝিয়ে সেই ধনী ব্যবসায়ীর সাথে বিয়ে দিয়ে দেয়। পাহাড়ে গিয়ে অনু প্রথম প্রথম খুব সমস্যায় পড়ে, কারণ পাহাড়ের অতিরিক্ত ঠান্ডায় তার মানাতে খুব কষ্ট হয়। 1 মাসের মধ্যেই তাকে নিউমোনিয়া অ্যাটাক করে। আমার খুব ঠান্ডা লাগছে, আমার মনে হয় জ্বর হয়েছে। প্লিজ একবার ডাক্তারবাবুকে ডেকে আনুন না গো, আমার গা হাতের খুব যন্ত্রণা হচ্ছে। অনু কাঁপতে কাঁপতে তার শাশুড়িকে তার অবস্থার কথা বলে, যা শুনে তার শাশুড়ি অর্চনা দেবী বলেন,
আরে বাবা রমেন, তুই কি ধরনের মেয়েকে বিয়ে করে আনলি বলতো? এখানে আসতে না আসতেই তো ঠান্ডা লাগা, জ্বর সর্দি সবকিছু শুরু হয়ে গেল। সারাদিন যদি এভাবে বৌমার চিকিৎসা নিয়ে পড়ে থাকতে হয় তাহলে তো হয়ে গেল ব্যাস। কোথায় ভেবেছিলাম নতুন বউ এসে আমার সেবা করবে, এখন তো দেখছি ঘুরে ওকেই সেবা করতে হচ্ছে। আচ্ছা, সত্যি সত্যি তোমার ঠান্ডা লাগছে তো, নাকি কাজ করার ভয়ে এসব নাটক করছো? মা, আমি সত্যি বলছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি কেন মিথ্যে মিথ্যে নাটক করব বলুন তো? এসব কি আর বলা যায়? বাপের বাড়িতে তো ওই রকম অবস্থা, কোন রকমের খেয়ে পড়ে দিন কাটিয়েছো। শ্বশুর বাড়িতে এসে দেখেছো একেবারে এলাহি ব্যাপার, টাকা পয়সার অভাব নেই, গাড়ি বাড়ি সবই রয়েছে, তাই এখন এসব নাটক করছো যাতে করে পায়ের উপরে পা তুলে আরাম করে শুয়ে বসে খেতে পারো। শোনো, এখানে পাহাড়ি এলাকায় কাজের মানুষ পাওয়া যায় না, বুঝেছো? নিজেদের কাজ নিজেদেরকেই করতে হয়, তাই আমি তাড়াহুড়ো করে ছেলের বিয়ে দিয়েছি। এখন যদি তুমি কাজকর্ম না করো তাহলে তো ছেলের বিয়ে দেওয়াটাই আমার পুরোপুরি লস হলো। বিশ্বাস করুন মা, আমি এক ফোঁটা মিথ্যে কথা বলছি না। আমার শরীর সুস্থ হয়ে গেলে আমি বাড়ির সমস্ত কাজকর্ম করে দেব, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়াতে পর্যন্ত পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে মা। অনু বারবার বলার পরও তার শাশুড়ি তার কথার কোনো গুরুত্ব দেয় না। কয়েকদিন পর যখন অনুর অবস্থা খুবই খারাপ হয়ে যায়, তখন পাশের এক হাতুড়ে ডাক্তারকে দেখিয়ে কিছু ওষুধ আনিয়ে দেয়। অনু সেই ওষুধ খায়, কিন্তু তাতে করে তার কোনো কাজ হয় না। এতে তার অসুখ আরো বাড়তে থাকে এবং শেষে যখন খুব বাড়াবাড়ি হয়, রচনা দেবী একটি গাড়িতে করে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। রাস্তায় জঙ্গলে তাদের গাড়ি খারাপ হয়ে যায়। তখন ড্রাইভার অর্চনা দেবীকে ফোন করে এবং এ কথা জানায়, সঙ্গে বেশি ভাড়া দাবি করে। আরে বাবা, মাঝ রাস্তাতে তোমার গাড়ি খারাপ হয়ে গেছে, তা বলে আমাকে সেই পয়সা দিতে হবে? শোনো, আমার কাছে না এত ফালতু পয়সা নেই। এক কাজ করো, তুমি ওই মেয়েকে না ওখানে নামিয়ে দাও, আমি তোমাকে একটা ভাড়া দিতে পারবো না। এই বলে অর্চনা দেবী ফোন রেখে দেন। তখন ড্রাইভার অনুকে সেই জঙ্গলের ধারে ছেড়ে দেয়। অসহায় অনু চারিদিকে তাকাতে থাকে, কিন্তু সেখানে সে কোনো ঘর বাড়ি কিচ্ছু দেখতে পায় না। ধীরে ধীরে সে জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে শুরু করে এবং কিছু দূরে একটি আলো দেখতে পায়, সেখানে এগিয়ে যায়। অনু পাশেই একটি বাড়ি দেখতে পায় এবং বাড়িতে এসে অনু কোন রকমের কাঁপতে কাঁপতে দরজায় ধাক্কা দেয়। বাড়ির দরজা খুলে রাধা তার দিদি অনুকে দেখতে পায় এবং তাকে জড়িয়ে ধরে বলে, আরে দিদি, তুমি এখানে? তোমার এই অবস্থা কি করে হলো দিদি? তুমি একা কেন? অনু তাকে সমস্ত ঘটনা খুলে বলে, যা শুনে রাধা নিজের চোখে জল আটকাতে পারে না। এরপর তারা গ্রামের ভেতরে এক ডাক্তারকে ডেকে আপাতত অনুর চিকিৎসা করায়। পরের দিন তারা তাকে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে ভালো করে তার চিকিৎসা হয়। এরপর দুই বোন তার মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং দরজায় ধাক্কা দেয়। আরে বাবা, যাচ্ছি। কি এত ধাক্কাধাক্কি করছে শুনি? শিবানী দেবী দরজা খুলে সামনে মেয়ের অবস্থা দেখে বলেন, অনু মা, তোর কি অবস্থা হয়েছে? কি হয়েছে তোর? জামাই কোথায়? মা, তুমি আমাকে অনেক বড়লোক বাড়িতে বিয়ে দিয়েছিলে না? দেখো দেখো আজ আমার কি অবস্থাটা হয়েছে। তোমার জামাই নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত, আমার দিকে তাকানোর বা আমাকে সময় দেওয়ার মতো বাজে সময় তার কাছে নেই। আজ রাধা ছিল বলে আমি প্রাণে বেঁচে গেছি। ওরা আমার চিকিৎসা করিয়েছে, আমাকে সুস্থ করেছে, তা না হলে তুমি আর তোমার মেয়েকে দেখতে পেতে না মা। সব কথা শুনে শিবানী দেবী নিজের ভুল বুঝতে পারেন এবং হাত জোড়ো করে সবার কাছে ক্ষমা চান। মা, তুই আমাকে ক্ষমা করে দে রে। আমার জেদের জন্য আর লোভের জন্য আজ তোর এই পরিণতি হয়েছে। রাধা, আমি তোর সঙ্গে অনেক বড় অন্যায় করেছি, পারলে তুই আমাকে ক্ষমা করে দে মা। আজ থেকে আমি আর তোকে কখনোই সৎ মেয়ে বলে মনে করবো না। তোরা দুজনেই আমার নিজের মেয়ে, আমাকে তোরা ক্ষমা করে দে। এভাবেই শিবানী দেবী তার দুই মেয়ের কাছে ক্ষমা চায়। কিছুদিন পর তিনি খুব চিন্তিত মনে বাইরে বসে থাকেন। তখন রাধা তার কাছে গিয়ে বলেন, মা, আমি জানি তুমি কি চিন্তা করছো। অনুর ভবিষ্যতের কথা ভেবে তোমার মন উদাস হয়ে যাচ্ছে, তাই না? কি করব বল মা, আমিও তো একটা মা। মেয়ের এমন জায়গায় বিয়ে দিলাম যে সে সারা জীবনের জন্য শাস্তি পেয়ে গেল। এখন কি ওকে আর কেউ বিয়ে করবে? ওর ভবিষ্যৎই বা কি হবে? মা, তুমি যদি কিছু মনে না করো তাহলে আমি একটা কথা বলতে চাই। আমার দেওর খুব ভালো ছেলে, ও শহরে ব্যবসা করে, মাসে কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে থাকে, বাদ বাকি সময় ও শহরেই থাকে। তুমি যদি চাও তাহলে আমি ওর সাথে দিদির বিয়ে দিতে রাজি আছি। বিশ্বাস করো, আমার শ্বশুরবাড়ির লোকেরা খুব ভালো, ওখানে দিদির বিয়ে হলে দিদি খুব সুখী হবে। শিবানী দেবী রাধার কথা শুনে কৃতজ্ঞতায় ভরা চোখ নিয়ে তার দিকে তাকান। তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে মেয়েকে তিনি এত বড় শাস্তি দেওয়ার জন্য এই কাণ্ড করেছিলেন, সেই মেয়ে আজ তার নিজের মেয়ের সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিবানী দেবী রাজি হয়ে যান এবং কয়েকদিনের মধ্যেই অনুর সাথে রাধা দেওর সমীরের বিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দীপশিখা দেবী তার 2 ছেলে কবির, সুশীল এবং এক বৌমা রুবিনাকে নিয়ে হস্তিনাপুর নামক গ্রামে বাস করতেন। দীপশিখা দেবীর 2 ছেলে একটি ফ্যাক্টরির সাধারণ কর্মচারী ছিল, আর তার বড় বৌমা রুবিনা SN এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার ছিল। সেজন্য রুবিনা নিজেকে সবার থেকে অনেক বড় মনে করত। রুবিনাকে দেখতে বেশ সুন্দর ছিল। রূপের সাথে সাথে বিশাল বড় কোম্পানির ম্যানেজার হওয়ায় তার অহংকার আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। এমনই একদিন, এই যে মা, আজ আমার বাড়ি ফিরতে একটু দেরি হবে, আপনারা যে যার খেয়ে নেবেন কেমন? আমার জন্য অপেক্ষা করতে হবে না, আমি ডিনার করেই ফিরবো। বৌমা, আজ তোমার স্বামীর জন্মদিন, ওর পছন্দ মতো আজ সব খাবার দাবার রান্না করব ভাবলাম। সকলে একসঙ্গে মিলে কোথায় খাওয়া দাওয়া হবে, আর তুমি কিনা বলছো বাইরে থেকে ডিনার করে ফিরবে। ওর জন্মদিন, তা আমি কি করব? কাজ কাম ছেড়ে দিয়ে ওকে নিয়ে নাচানাচি করবো নাকি? আর হবে তো ওই সাদামাটা রান্না। আজ আমাদের অফিস থেকে 5 স্টার হোটেলে ডিনার পার্টি রয়েছে। আর আপনি কি চাইছেন, আপনার বড় ছেলে কবিরের জন্য আমি এটা ক্যান্সেল করে দিই? না বৌমা, আমি সেটা বলছি না। তুমি তোমার কাজ সেরে যদি একটু তাড়াতাড়ি ফিরতে, তাহলে ও একটু আনন্দ পেত আর কি। হ্যাঁ, আমি হয়তো আমার ছেলের জন্য বেশি কিছু করতে পারবো না, কিন্তু সকলে মিলে একসঙ্গে খেলে ওর ভালো লাগতো। দীপশিখা দেবী এবং রুবিনা যখন কথাবার্তা বলছিল, তখন কবির পাশ থেকে সবকিছুই শোনে। এরপর সে বলে, ছাড়ো না মা, ও যখন আমাদের সঙ্গে রাতের খাবার খেতে চাইছে না, জোর করো না। সেই তো কয়েকদিন আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করেই না, বাইরে থেকে খেয়ে আসে, না হলে তো অনলাইনে অর্ডার করে। তো কি করবো শুনি? আমি তোমাদের মতো ওইসব শাক পাতা খেতে পারবো না। কোথায় তোমাদের লেভেল আর কোথায় আমার লেভেল। আমি তোমাদের মতো ওরকম মিডিল ক্লাসের মতো জীবনযাপন করতে পারবো না, বুঝেছো? আমার দেরি হচ্ছে, আমি এখন আসছি। এই বলে রুবিনা সেখান থেকে চলে যায়। রুবিনার কথা শুনে সকলেরই মন খারাপ হয়ে যায়। আসলে রুবিনা এরকমই ছিল। সে এশিয়ান এন্টারপ্রাইজ কোম্পানির ম্যানেজার হওয়ায় তার লাইফস্টাইল থেকে শুরু করে তার চালচলন সবকিছুই বদলে যায়। বাড়ির লোকের সঙ্গে তার সেরকম কোনো সুসম্পর্ক ছিল না। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। এমনই একদিন দীপশিখা দেবী তার 2 ছেলেকে বলেন, বাবা কবির, সুশীল, তোদের দুজনকে আমার একটা কথা বলার ছিল। আমার না কয়েকদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না, তার উপরে বড় বৌমাও বাড়িতে থাকে না, আমাকে একাকী সব কাজকাম করতে হয়। তাই ভাবছিলাম এবার যদি সুশীলের বিয়েটা দেওয়া যায়, তাহলে একটু আমি নিস্তার পেতাম। হ্যাঁ মা, আমি সেটাই ভাবছি, এবার সুশীলের বিয়েটা দেওয়া উচিত। তুমি আর একাই বা কত সংসারে খাটাখাটি করবে। হ্যাঁ, আমি কিন্তু সুশীলের জন্য আগে থেকেই মেয়ে ঠিক করে রেখেছি। আমাদের গ্রামের পুরোহিত মশাইয়ের মেয়ে মনিকা আছে না, ওকেই আমি আমার বাড়ির ছোট বৌমা করতে চাই। মেয়েটা বড়ই ভালো, সুশীল মেয়ে। তাহলে আর দেরি কিসের মা, তুমি বিয়ের সম্বন্ধ পাওয়া করে আসো। কি রে সুশীল, এই বিয়েতে তোর কোনো কি আপত্তি আছে? না দাদা, তোরা যেটা ভালো বুঝিস সেটাই কর, আমার কোনো কিছুতেই আপত্তি নেই। তাদের কথা শেষ হতে না হতে রুবিনা বাড়িতে এসে উপস্থিত হয়। এরপর তাদের কথাবার্তা শুনে বলে, ও আচ্ছা, আমাকে বাদ দিয়েই সবাই এখানে ছোট ছেলের বিয়ের বৈঠক বসিয়েছেন। এখন আর আমার দরকার নেই, তাই না? শুধু টাকার প্রয়োজন হলে এই রুবিনার দরকার হয় আপনাদের। বৌমা, সেরকম কিছু নয়, তুমি ভুল ভাবছো। আমরা এখনো কিছু ঠিক করিনি, ওই একটু নিজেদের মতো কথাবার্তা বলছিলাম। আর তোমাকে বাদ দিয়ে আমরা কোনো কাজ করতে পারি? হ্যাঁ, সে তো বটে, কারণ নিজেদের পকেটে তো একটাও টাকা নেই। ওই তো আপনার 2 ছেলের রোজগার, তাতে কি আর এই সংসার চালিয়ে ছেলের বিয়ে দেওয়া যায়? টাকার প্রয়োজন আছে বলেই তো রুবিনাকে দরকার পড়েছে। ওহো রুবিকা, তুমি না বাড়ি আসতে না, আবার আসতে শুরু করে দিলে? বাড়ির শান্তি তোমার সহ্য হয় না বলো? এই যে, বেশি বড় বড় কথা বলবে না। আমি 2 কথা বলি বলেই আমি খারাপ, কথাটা ভুলে যেও না। আমার পয়সাতেই সংসারের অর্ধেক খরচ চলে। আর তোমার ভাই, ওকে পড়াশোনা তো আমিই করিয়েছি। ওই তো তোমাদের 2 পয়সা রোজগার, আমি না থাকলে তোমরা কিছুই করতে পারতে না। এভাবেই গজগজ করতে করতে রুবিনা নিজের রুমে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এরপর দিনক্ষণ দেখে সুশীল এবং মনিকার বিয়ে হয়ে যায়। মনিকা খুবই নম্রভদ্র, সুশীল এবং বুদ্ধিমতী মেয়ে ছিল। ছোট থেকেই পড়াশোনায় খুবই আগ্রহ ছিল, কিন্তু বাবার আর্থিক অবস্থার জন্য সে তার স্বপ্ন পূরণ করতে পারেনি। মনিকা বাড়ি আসার পর থেকে রুবিনার আবভাব আরো বদলে যায়, কারণ ওই বাড়ির মধ্যে রুবিনাই ছিল একমাত্র শিক্ষিত এবং বড় অফিসের কর্মচারী।
সেজন্য সে মনিকাকেও অপমান করতে ছাড়তো না। এমনই একদিন, বড় বৌমা, কাল বাড়িতে একটা পুজো আছে, তুমি কালকে দিনটা ছুটি নিও কেমন? গৃহস্থের কল্যাণের জন্যই আমি এই পুজো রেখেছি। মা, আপনি ভালো করেই জানেন এসব পুজোয় আমি বিশ্বাস করি না। আর এমনিতেও আমার কল্যাণের কিছুই নেই। আমি আমার নিজের যোগ্যতায় উঁচু পদে কাজ করছি। এসব পুজো আমার কোনোই দরকার নেই। দিদি, এভাবে বলো না। তুমি আজ এত বড় জায়গাতে আছো, এটা শুধু তোমার নিজের চেষ্টাতেই হয়নি। ঈশ্বর না চাইলে তুমি আজ এই জায়গাতে আসতেই পারতে না। ও তাই নাকি? তাই যদি হয় তোমরা তো এত পূজা অর্চনা করো, তোমাদেরকেও তো ঈশ্বর এই জায়গাতে আনতে পারতেন। তা না করে আমাকে এত বড় কোম্পানির ম্যানেজার করলেন কেন? এভাবে বলো না দিদি। ঈশ্বর অসন্তুষ্ট হয়ে গেলে এক নিমিষে রাজা থেকে ভিখিরিতে পরিণত করে দিতে পারেন। সময় থাকতে থাকতে নিজেকে বদলে নাও। এই যে মা, এই পুজোতে আমার আর কোনো প্রয়োজন নেই। এই যে আপনার ছোট বৌমা রয়েছে, ওকে দিয়েই বরং পুজোটা করিয়ে নিন। আর এসব পুজো টুজো আমাদের মতো মানুষদের জন্য নয়, আপনাদের মতো অশিক্ষিত মূর্খদের জন্যই। এই বলে রুবিনা সেখান থেকে চলে যায়। রুবিনা নিজের অহংকারের বশে একেবারেই অন্ধ হয়ে গিয়েছিল। সে শুধু বাড়িতেই নয়, অফিসেও তার অহংকার দেখাতো, যেহেতু সে সুন্দরী আর তার উপরে ম্যানেজার ছিল। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। রুবিনা সারাদিন বাড়ির বাইরেই কাটাতো, আর মনিকা এদিকে ঘর সামলানো থেকে শুরু করে শাশুড়ির দেখাশোনাও করত। এমনই একদিন মনিকা বই খাতা নিয়ে বসেছিল। তাকে দেখে দীপশিকা দেবী বলেন, বৌমা, তুমি বই খাতা নিয়ে কি করছো? আসলে মা, আমি একটু বইগুলো নিয়ে নাড়াঘাটা করছিলাম। আমার স্বপ্ন ছিল আমিও দিদির মতো চাকরি করব, কিন্তু অভাবে সংসার হওয়ায় বাবা আমাকে শেষ পর্যন্ত পড়াতে পারেনি। সেজন্যই আমি আমার পড়া বন্ধ করে দিয়েছিলাম, আর এখন সেসব পুরানো বই খাতা নিয়ে ঘাটাঘাটি করে দেখছিলাম। কি তোমার পড়াশোনা করার ইচ্ছা? তা তুমি আমাকে আগে বলোনি কেন মা? আমি তোমাকে পড়াবো, আমি তোমার ইচ্ছা পূরণ করব। না মা, আর পড়াশোনা করে কি করব? মায়ের সমতুল্য শাশুড়ি পেয়েছি, এত সুন্দর সংসার পেয়েছি, মনের মতো স্বামীও পেয়েছি, আর আমার কিছুই দরকার নেই। না বৌমা, এটা তুমি ভুল করছো। নিজের স্বপ্নকে এভাবে শেষ করে দিও না। আর বড় বৌমা তোমাকে কথায় কথায় অপমান করে, এটা আমি সহ্য করতে পারি না মা। তুমি এই কদিনে এসে এই সংসারকে, এই পরিবারকে এত আপন করে নিয়েছো, আর আমি তোমার জন্য এটুকু করতে পারবো না? মা, আপনি যখন বলছেন তাহলে আমি আবার পড়াশোনা শুরু করব, কিন্তু আপনি একেবারেই ভাববেন না যে আমি পড়াশোনা করতে গিয়ে নিজের দায়িত্ব এড়িয়ে যাব। এই সংসারের প্রতি দায়িত্ব আর কর্তব্য আমি ভালো করেই পালন করব, এই আমি আপনাকে কথা দিলাম। এরপর মনিকা দীপশিকা দেবীর কথা মতোই নিজের পড়াশোনা শুরু করে দেয়। সে সারাদিন সংসার সামলাতো, রাতে নিজের পড়াশোনা করত। এভাবেই দেখতে দেখতে মনিকা নিজের পড়াশোনা শেষ করে, কিন্তু রুবিনা এ বিষয়ে কিছুই জানতো না। এমনই একদিন অফিসে রুবিনাকে একটি ইম্পর্টেন্ট কাজ দেওয়া হয়, যেটা রুবিনা সময় মতো কমপ্লিট করতে পারে না, যার জন্য কোম্পানির ডাইরেক্টর রুবিনাকে অনেক ছোট বড় কথা শোনায়। এদিকে সেদিনই মনিকার ওই কোম্পানিতে ইন্টারভিউ ছিল। ইন্টারভিউয়ের সময় কোম্পানির ডাইরেক্টর মুকেশ রাও বলেন, তোমার কোয়ালিফিকেশন পার্সোনালি দেখে আমি খুব ইমপ্রেস হয়েছি, বাট তোমার একটা ছোট টেস্ট নিতে হবে। ইফ ইউ কমপ্লিট দিস প্রজেক্ট 15 মিনিট, দেন ইউ আর সিলেক্টেড। মনিকা খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল, তাই সে সময়ের মধ্যেই তাকে দেওয়া কাজ করে ফেলে, যেটা দেখে তিনি হকচকিয়ে যান। এরপর মুকেশ রাও বলেন, ইউ আর গ্রেট। আমি তো ভাবতেই পারিনি তুমি এত সহজে এই জিনিসটা করে ফেলতে পারবে। অ্যান্ড ইউ আর সিলেক্টেড, বাট তোমাকে কোন পদে দেওয়া হবে সেটা আমি বাইরে ডিক্লেয়ার করব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি ভাবতেও পারিনি যে প্রথম ইন্টারভিউতেই আমি সাকসেস হতে পারবো। পোস্ট যাই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি এত বড় কোম্পানির কর্মচারী হতে পারবো, এটাই আমার কাছে অনেক। এরপর কোম্পানির ডাইরেক্টর মনিকাকে সঙ্গে নিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে আসেন এবং সকলকে অ্যানাউন্স করে অডিটোরিয়ামে ডাকেন। সকলে একত্রিত হলে তিনি বলেন, সকলের জন্য একটা গুড নিউজ আছে, আর সঙ্গে একটা ব্যাড নিউজও আছে। ফার্স্ট ব্যাড নিউজটাই আগে দেই। মিস রুবিকা, নিজের দায়িত্ব যথাযথ পালন না করার জন্য ম্যানেজার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। ডাইরেক্টরের কথা শুনে রুবিনার মন খারাপ হয়ে যায়। এরপর মুকেশ বাবু আবারও বলেন, যে মিস মনিকা আজ থেকে আমাদের কোম্পানির নতুন সিইও, তোমাদের বস। মনিকাকে দেখে সকলেই হাততালি দিচ্ছিল এবং সকলে খুবই আনন্দিত ছিল, কিন্তু রুবিনা মনিকাকে দেখে হতভম্ব হয়ে যায় এবং সে চুপচাপ এক দৃষ্টিতে মনিকাকে দেখতে থাকে। আজ রুবিনার সমস্ত অহংকার মাটিতে মিশে গিয়েছিল।
কারণ সে আজ পর্যন্ত কখনোই কারোর কাছে মাথা নত করেনি। কিন্তু আজ তাকে ম্যানেজার পোস্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, যেটার জন্য সে অহংকারী হয়ে উঠেছিল। আর তার সাথে তার ছোট যা, যে কিনা পড়াশোনাতেও তার থেকে কম ছিল, সে তার বশ হয়ে গিয়েছিল, যাকে দেখার ভাগ্য যে কারোর ছিল না। সকলেই অনেক আশা নিয়ে মনিকাকে দেখছিল, কিন্তু রুবিনার মনিকার দিকে তাকানোর মতো ক্ষমতাও ছিল না, কারণ তার আজ অহংকার তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল।